সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। শুরুতেই জানাবো কুলের সৌজন্যে টি-20 ওয়ার্ল্ড কাপের খবর। কাল বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। যে ম্যাচে নেপালকে হারালে কোনো কথা নেই, সুপার 8-এ চলে যাবে টিম বাংলাদেশ। মাঠে এসে প্রথমেই 22 গজের পিচ দেখা নিয়মে পরিণত কোচিং স্টাফের। নিক পোথাস নেতৃত্ব দিলেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকেই অনুসরণ করলেন। সেন্ট ভিনসেন্টের 22 গজ গত কদিনে আলোচনার ইস্যু। দিনের আলোয় এক আচরণ, রাতে বদলে যায় তার দৃশ্য। তাই মাঠেই পুরো কোচিং স্টাফের বড়সড় একটা সভা হয়ে গেল। দূর থেকেও ধারণা পাওয়া যায় উইকেট কেমন, একাদশ কি হতে পারে, সেটাই আলোচনার ইস্যু। কোন পাশে বাউন্ডারির দূরত্ব কত মিটার, সেটাও মেপে নিলেন সহকারী কোচ নিক পোথাস। 10 বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় খুব বেশি পরীক্ষার সুযোগ মেলেনি এই ভেন্যুর। নেপাল দক্ষিণ আফ্রিকা ম্যাচের 14 উইকেটের 12টি নিয়েছেন স্পিনাররা। একদিন আগের বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের 13 উইকেটের 7টা দুদলের স্পিনাররা নিয়েছে। দিন রাতের পার্থক্য হলেও স্পিনারদের আধিপত্যে ব্যবধান নেই। ফার্স্ট বল করার পরে হয়তো আমরা একটি পিচ রিড করতে পারি। আমাদের হয়তো বলাররা ফার্স্ট বল করলে সেই ইনফরমেশন দিতে পারে, ব্যাটসম্যানরা খেলে তারা ডাগ আউটে ইনফরমেশন পাস করতে পারে। সো আনটিল ফার্স্ট বল আমরা কোনো কিছু ডিসাইড করতেছি না, আমরা পজিটিভলি চিন্তা করতেছি উইকেট নিয়ে। আগের 2 ম্যাচ দেখে আমার মনে হয়েছে স্পিনাররা ভালো বোলিং করেছে, তবে এই ম্যাচের উইকেট দেখিনি। আশা করি একই রকম হবে, খুব বেশি টার্ন হয় না, তবে খেলাটা সহজ নয়। দুদল মুখে স্বীকার না করলেও উইকেট এই মাঠে ব্যবধান গড়ে দিতে পারে। আর তাই রাতের ম্যাচ আর স্পিনারদের আধিপত্যের কারণে একাদশে পরিবর্তন আসলে অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে স্পিনার বাড়তে পারে। শেখ মেহেদী না তানভীর কে ঢুকবেন তা নিয়ে আলোচনা হলেও জাকের আলীর বাদ পড়া নিয়ে দ্বিধা কম। নেপালের সঙ্গে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ফ্লাড লাইটের আলোয়, কিন্তু শেষ বেলার অনুশীলনটা হচ্ছে প্রচন্ড রোদের মাঝে। হয়তো নেপাল ম্যাচ ছাপিয়ে বাংলাদেশের চোখ সুপার 8-এ, প্রস্তুতি সেজন্যই। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ সুপার 8-এর পথে বাংলাদেশই অনেকটা এগিয়ে, তবে আশা হারাচ্ছে না নেদারল্যান্ডসও। বাংলাদেশের যেখানে শুধুমাত্র জয় প্রয়োজন, সেখানে ডাচদের সামনে কঠিন সমীকরণ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় তো বটেই, তাকিয়ে থাকতে হবে ভাগ্যের দিকেও। তবে নেপালের বিপক্ষে টাইগারদের জয় অথবা ম্যাচ পরিত্যক্ত হলে আর কিছুই করা থাকবে না ডাচদের। সেন্ট ভিনসেন্টে নেপালের ক্ষতবিক্ষত হৃদয়। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গড়া হলো না ইতিহাস। ডি গ্রুপ চ্যাম্পিয়ন প্রোটিয়াস, 4 ম্যাচের সবকটিতেই জয়। হারতে হারতেও হারেনি দক্ষিণ আফ্রিকা। বাকি 4 দল খেলেছে 3টি করে ম্যাচ। টেবিলে বাংলাদেশের পয়েন্ট 4, নেদারল্যান্ডসের 2 বিশ্বকাপ থেকে বিদায় নেয়া নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট 1। দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে সুপার 8-এ যাবে কোন দল? উত্তর বাংলাদেশ অথবা নেদারল্যান্ডস। অর্থাৎ লাল সবুজের মতো ডাচদেরও সুযোগ রয়েছে সেরা 8-এ যাওয়ার। সোমবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, অপরদিকে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সেন্ট ভিনসেন্টে টাইগারদের জয় অথবা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সেন্ট লুসিয়ায় আর কিছুই করা থাকবে না ডাচদের, কেননা পয়েন্টের হিসাবে ধরাছোঁয়ার বাইরে চলে যাবে নাজমুল শান্তরা। কঠিন সমীকরণের সামনে স্কট এডওয়ার্ডসের দল। হিসাব নিকাশ জটিল করে দিয়েছে রান রেট। বাংলাদেশের রান রেট 0.478, নেদারল্যান্ডসের অবস্থান নাজুক, মাইনাসের ঘরে 0.408। যদি বাংলাদেশ হেরে যায় আর ডাচরা জিতে যায়, তখন দুদলেরই পয়েন্ট হবে 4। কঠিনতর হলেও রান রেটে নাজমুল শান্তর দলকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। সমীকরণ 1, শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে করতে হবে 140 রান, লঙ্কানদের হারাতে হবে 53 রানে। সমীকরণ 2, যদি নেপালের কাছে 38 রানে হেরে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে লঙ্কানদের 15 রানে হারালে নিশ্চিত হবে নেদারল্যান্ডসের সুপার 8। শেষ 8-এর দৌড়ে টাইগাররা এগিয়ে, তবে অনিশ্চয়তার ক্রিকেট ডাচদেরও স্বপ্ন দেখাচ্ছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24।
দর্শক, সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, বাংলাদেশের বর্তমানে সমীকরণটা কিরকম হতে যাচ্ছে? আবহাওয়ার অবস্থা কি দেখছেন? যেহেতু ফ্লোরিডায় বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে অনেক ম্যাচ পরিত্যক্ত হয়েছে, যেমন গতকালকেও ভারতের ম্যাচটা পরিত্যক্ত হয়ে গিয়েছে। বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে জানাবেন। শাকিল, ধন্যবাদ আপনাকে। আমরা আছি সেন্ট ভিনসেন্টে। এখানে অবশ্য খুব বেশি বৃষ্টির কিন্তু বাধা এখন পর্যন্ত পড়েনি। গতকাল নেপালের ম্যাচ কিংবা তার আগের দিন বাংলাদেশের ম্যাচেও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু সেটা খুব বেশি বাধাগ্রস্ত করেনি বাংলাদেশের ম্যাচকে। আর যদি আগে প্রথমে বাংলাদেশের সমীকরণের কথা বলি, যে বাংলাদেশ আগামীকাল, বাংলাদেশ সময় আগামীকাল খেলবে ভোরে, আর আমাদের সময় রাত পোহালেই কিন্তু ম্যাচ। আগামীকাল বিকালে সন্ধ্যায় হবে ফ্লাড লাইটের আলোয় বাংলাদেশ। সেই বিচারে যদি বলি যে বাংলাদেশের সমীকরণটা খুবই সহজ, বাংলাদেশকে জিততে হবে নেপালের সঙ্গে, এবং সেটা জেতাটাই স্বাভাবিক। না জিতলে সেটা অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। আর জিতলে আর কোনো সমীকরণই নেই, বাংলাদেশ পৌঁছে যাবে সুপার এইটে। যেটুকু একটু সুতার জন্য আটকে আছে যদি আমি বলি, আনুষ্ঠানিকভাবে বলাই যায় যে বাংলাদেশ চলে যাবে, কিন্তু আনুষ্ঠানিকতা অঙ্কের হিসাব সেই জায়গাটা কিন্তু আটকে আছে। আর সেই আটকে আছে আরেকটা দল, নেদারল্যান্ডসের কারণে। নেদারল্যান্ডস প্রায় একই সময় 1 ঘন্টার ব্যবধানে খেলবে শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার সাথে যদি নেদারল্যান্ডস জেতে এবং বাংলাদেশ যদি হেরে যায় নেপালের সঙ্গে, তাহলেই কিন্তু এইসব সমীকরণের হিসাব আসবে। দুই দলেরই পয়েন্ট তখন 4 হবে, এবং তখন রান রেটের হিসাব আসবে। এবং রান রেটে কিন্তু বাংলাদেশ বর্তমান অবস্থায় এগিয়ে আছে, কিন্তু হেরে গেলে তাদের রান রেট কমে যাবে, এবং নেদারল্যান্ডস জিতলে কতটুকু বাড়বে আর বাংলাদেশের কতটুকু কমবে, সেই জায়গাটাই কিন্তু আসলে ফারাকটা হবে। এবং বাংলাদেশ এই মুহূর্তে আমি যদি বলি 0.8 ব্যবধানে এগিয়ে আছে নেদারল্যান্ডসের চেয়ে। প্রথমে নেদারল্যান্ডসকে হারতে হবে শ্রীলঙ্কার কাছে, সেটা একটা বড় ঘটনাই বলতে হবে যদি হয়। বাংলাদেশ নেপালের কাছে হারতে হবে, সেটা বড় অঘটন বলতে হবে আমার কাছে বিশ্বকাপে। এত দুটো ঘটনার পর তারপরে আসলে রান রেটের হিসাব আসবে। কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এই দুটো একসাথে ঘটাটা আসলে খুবই 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 ক্ষীণ সম্ভাবনা বলা যায়। অসম্ভব বলছি না, কিন্তু খুবই ক্ষীণ সম্ভাবনা আমার কাছে মনে হয়। আর যদি বলি যে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ এই ম্যাচ, নেপালের বিপক্ষে ম্যাচ জেতার জন্যই খেলবে, সেটা সবাই আমরা বলছি, সব প্লেয়াররা। এবং বাংলাদেশ দল মোটিভেটেড, সেটা অন্তত গত 2-3 ম্যাচেই আমি দেখেছি যে বাংলাদেশ দলকে আসলে সাম্প্রতিক সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে সেরা, মানে মানসিকভাবে। যদিও বেশ কয়েকজন ব্যাটার রান করতে পারছেন না, বেশ কয়েকজন কিন্তু ভালো বোলিংও করতে পারছেন না। সাকিব আল হাসান বোলিং এ সেই তালিকায় আছেন, কিন্তু ব্যাটিং এ তিনি ফিরেছেন ফর্মে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার কিংবা তানজিদ হাসান তামিম, তারা কেউই কিন্তু ভালো ইনিংস খেলতে পারছেন না। সেই জায়গায় চিন্তার কারণ আছে। বিশেষ করে সুপার এইটে বাংলাদেশ যদি ওঠে, তখন খেলতে হবে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানের সঙ্গে, যে ম্যাচগুলো আসলে আরো বেশি কঠিন হবে। যে ম্যাচগুলো নেদারল্যান্ডস, নেপালের মতো দলের বিপক্ষে আসলে ছিল, তার চেয়ে অনেক অনেক কঠিন হবে। সেই বিচারে বাংলাদেশের জন্য খুবই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে আমরা মনে করি। এবং নেপালের ম্যাচটা হতে পারে সেটারই একটা ড্রেস রিহার্সাল, যে বাংলাদেশ কতটা ব্যবধানে নেপালের চেয়ে এগিয়ে আছে, কতটা শক্তি নিয়ে সুপার এইটে যেতে চায়, সেটার একটা জানান দেওয়ার পরীক্ষা কিন্তু বাংলাদেশের এই ম্যাচটা হতে পারে, এবং বাংলাদেশ সেটাই করে দেখাতে চায়। যদিও আমার মনে হয় যে সমর্থকদের বিচারে কিন্তু নেপাল এগিয়ে থাকবে, কারণ এই ম্যাচে নেপালি সমর্থকরা বেশি থাকবে। গতকাল যদি একটু আপনাকে থামাই, রেজওয়ান, যেমনটা বলছিলেন, বাংলাদেশ দল এখন অনেকটাই আত্মবিশ্বাসী দলে পরিণত হয়েছে। খেলার আগের দিন বাংলাদেশের প্রস্তুতিটা তাহলে কেমন দেখছেন? সেন্ট ভিনসেন্টে বাংলাদেশের মানুষের সংখ্যা আসলে খুবই হাতে গোনা 1 থেকে 2 জন যদি আমি বলি আমরা দেখেছি এখন পর্যন্ত। আর কিছু লোক বিদেশ থেকে এসেছেন, তারা যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, কিংবা অন্যান্য এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে এসেছেন, ত্রিনিদাদ থেকে এসেছেন, বেশ কয়েকজনকে আমরা দেখেছি, জ্যামাইকা থেকে এসেছেন আমরা দেখেছি। তারা হয়তো বা এই ম্যাচে থাকবেন, বাংলাদেশি যারা আছেন তারাও থাকবেন, কিন্তু সব মিলে আমার মনে হয় যে সংখ্যাটা 100-রও বেশি হবে না। 100 হবে কিনা আমার সন্দেহ আছে। তবে এখানে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে আমি যদি বলি যে বাংলাদেশের পক্ষে সেই কিছুটা যদি আমি বলি যে ক্যারিবিয়ানরা বাংলাদেশকে সাপোর্ট করবে এবং সমর্থনটা বাংলাদেশ পাবে। আর এবার আসি যদি একটু আপনার কথায়, যে আবহাওয়া, বৃষ্টি আসলে ভোগাচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ভেন্যুতে আমরা যদি বলি যে দুটো ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং আজকে ভারত, কানাডা, দুটো ম্যাচ পরিত্যক্ত হয়েছে, এবং পাকিস্তানের ম্যাচ কিন্তু আরেকটা রয়েছে লাস্ট, সেটা কি হয় আমরা জানি না। যুক্তরাষ্ট্রে ভোগাচ্ছে এবং ওই গ্রুপটাতে দুটো ম্যাচ কিন্তু পরিত্যক্ত হয়েছে, যে কারণে আসলে সব মিলে
পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র কিন্তু পৌঁছে গেছে সুপার 8। দারুণ ঘটনা ঘটেছে। আজকে কানাডা মিস করেছে ভারতের সঙ্গে খেলা, সেটা তাদের জন্য একটা বড় পাওয়া হতো, ভারতের মতো দলের বিপক্ষে খেলা। সুপার 8 সমীকরণে যদি বলি আমরা, শ্রীলঙ্কা বিদায় নিয়ে নিয়েছে, পাকিস্তান বিদায় নিয়ে নিয়েছে, ইংল্যান্ড একটা শঙ্কায় আছে। ইংল্যান্ডের বিদায় যদি আমরা বলি, অস্ট্রেলিয়ার হাতে নির্ভর করছে। অস্ট্রেলিয়া এই মুহূর্তে খেলছে স্কটল্যান্ডের সাথে। স্কটল্যান্ড জিতে গেলে কিন্তু অস্ট্রেলিয়া চলে যাবে, স্কটল্যান্ডও চলে যাবে, ইংল্যান্ড বিদায় নিয়ে নিবে। এটা একটা বড় অঘটন হবে এই বিশ্বকাপে, অন্য দলগুলোর মতোই। সব মিলিয়ে আসলে বিশ্বকাপটা জমে উঠেছে, এটা আমরা বলতেই পারি। শাকিল, বিশ্বকাপ অনেক জমে উঠেছে। ধন্যবাদ রেজওয়ান আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সেন্ট ভিনসেন্ট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান। টি-20তে বাংলাদেশ খুব ভালো একটা দল নয়, তারপরও ক্রিকেটারদের পারফরম্যান্স আশা জাগাচ্ছে। সুপার 8 খেলা টাইগারদের জন্য বড় সুযোগ বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে রিশাদ হোসেন হতে পারেন দেশি লেগ স্পিনারদের রোল মডেল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে বিশ্বকাপের আগেই প্রত্যাশার পারদ নিচে নেমে আসে, কিন্তু গ্রুপ পর্বের পারফরম্যান্স আশার পালে নতুন করে হাওয়া দিচ্ছে। শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে জয়, দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিততে জিততে হেরে যাওয়া, যেখানে আম্পায়ারদের দায়ও কম নয়। এত বড় বড় আম্পায়ার যখন ভুল করে, তা আপনি এদের তো আইসি প্যানেল থাকবে কেন? এরা ভুল করলে এদের পেনালাইজড হওয়া উচিত, এবং এদের আম্পায়ারিং চলে যাওয়া উচিত। আমি মনে করি এদেরকে বের করে দিচ্ছি আইসিএল থেকে, তোমরা আম্পায়ারিং করতে পারবো না। মানে আপনি কোন ভুলটা আপনি নেবেন আর কোন ভুলটা আপনি নেবেন না, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাবেক এই অধিনায়ক মনে করেন টি-20তে ভালো দল নয় বাংলাদেশ, তারপরও সাকিবের কামব্যাক পারফরম্যান্স, রিশাদের ম্যাচ উইনিং বোলিং বড় প্রাপ্তি। সুপার 8-এ খেলা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ। আমি মনে করি যদি টি-20 আমাদের ফরম্যাট না এখনো, যদি সবাই আমরা অনেক বিশ্বাস করি যে আমরা অনেক বড় টিম, ভুল কথা। আমরা টি-20 আসলে এই ফরম্যাটের টিম না, এত ভালো টিম না আমরা, বাট আমাদের অপরচুনিটি আছে। এই অপরচুনিটিগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, ছেলেরা যদি আত্মবিশ্বাসের সাথে খেলতে পারে অ্যান্ড যদি এনজয় করতে পারে, নাথিং টু ওয়ারি। মানে হয় না একটা মানে কেয়ারলেস খেলা, যে ফ্রি অ্যাফেয়ারলেস বা কেয়ারলেস যেটাই বলেন, মানে অবশ্যই আমাদের প্ল্যানিং থাকবে, কিন্তু আমাদের অ্যাটিটিউড থাকতে হবে অ্যাগ্রেসিভ। দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের সুযোগ না পাওয়ার অভিযোগ পুরনো। খালেদ মাহমুদ মনে করেন লেগিদের খেলানোর সাহস নেই বাংলাদেশে, তবে রিশাদ হোসেন এখন রোল মডেল। একটা লেগ স্পিনার যে ম্যাচ ফিরে, বাংলাদেশ কিন্তু 2 ম্যাচে দেখলো, ঠিক না? তো আমার কথা হচ্ছে রিশাদ যদি আজকে 4 বছর 5 বছর আগে থেকে ডোমেস্টিক ক্রিকেটে রেগুলার থাকতো, আজকে রিশাদ হয়তো আরও বেটার ক্রিকেটার হতো। বা ওর সাথে বোধহয় এরকম যারা লেগ স্পিনার আছে, আমি বলবো তারা অভাগা লেগ স্পিনারগুলো আমাদের অনেক ভালো ভালো ছেলে আছে যারা বল করে, আমরা হয়তো বা খেলাতে পারি না, আমাদের ব্যর্থতা এটা। তা আমি এটাই বলবো, রিশাদ আমাদের জন্য একটা রোল মডেল হলো, মানে এরপর থেকে যাতে বাংলাদেশ সবাই সাহস দেখায়। ব্যাট হাতেও রিশাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছেন খালেদ মাহমুদ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মুজিবুর রহমান। আফগানিস্তানের হয়ে মিস করবেন আসরের বাকি ম্যাচ। ডান হাতের আঙ্গুলের ইনজুরিতে দেশে ফিরতে হচ্ছে তাকে। আসরে 3 ম্যাচের মধ্যে শুধু উগান্ডার বিপক্ষে খেলেছেন 23 বছর বয়সী এই স্পিনার। তার পরিবর্তে স্কোয়াডে জায়গা হয়েছে হার্ড হিটার ব্যাটার হজরতুল্লাহ জাজাইয়ের। দলের সাথে 3 রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন। এরই মধ্যে তার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে আইসিসি টেকনিক্যাল কমিটি। জার্মানিতে ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য মাঠে ঢুকে পড়লেন দর্শক। যদিও এতে পর্তুগালের অনুশীলন বাধাগ্রস্ত হয়নি, তবে আলোচনায় আসরের নিরাপত্তা ব্যবস্থা। যদিও দেশের অভ্যন্তর এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক স্বাগতিক জার্মানি। শহর থেকে শহরে চলছে উৎসব। ইউরোপ জুড়ে ফুটবল উৎসব, জার্মানি যার কেন্দ্রে। সেখানে স্পটলাইট যে কজন ফুটবলারের ওপর, তাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু আলোচনা নয়, পর্তুগিজ সুপারস্টারের স্পর্শ পেতে দলের অনুশীলনের নিরাপত্তা ভেদ করে মাঠে ঢুকে পড়েছিলেন এক দর্শক। এবারের আসর ঘিরে পুরো জার্মানি জুড়ে যেখানে কড়া নিরাপত্তা, সেখানে সাবেক চ্যাম্পিয়ন দলের অনুশীলনে দর্শক প্রবেশ বেশ প্রশ্নের জন্ম দিয়েছে। রোনালদোকেও কিছুটা অবাক হয়ে দেখা গেছে, যদিও দর্শকের পাগলামি তার কাছে নতুন নয়। নিরাপত্তা নিয়ে সত্যিই বেশ সতর্ক জার্মানির আইন শৃঙ্খলা বাহিনী। উদ্বোধনী দিন সন্দেহজনক বস্তু উদ্ধার হওয়ায় বার্লিনে একটি ফ্যানজন সাময়িক বন্ধ রাখা হয়। পার্লামেন্ট বিল্ডিংয়ের কাছের ওই স্থানটিতে প্রবেশপথের আশপাশে পাওয়া যায় বস্তুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দর্শকদের সতর্কও করে বার্লিন পুলিশ। শুধু দেশের অভ্যন্তরে নয়, জার্মানির সীমান্ত জুড়েও কড়া নিরাপত্তা। সন্দেহভাজনদের বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জোরদার করা হয়েছে তল্লাশি। ইউরো ঘিরে রাজনৈতিক উগ্রবাদ কিংবা মাদক অথবা অবৈধ অস্ত্র যেন জার্মানিতে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে বেশ সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী।
চারদিকে শুধু সতর্কতা তা নয়, ফুটবল ঘিরে সত্যিকার উৎসবও আছে জার্মানিতে, আছে নানা আয়োজন। পোর্ট সিটি হামবুর্গে দেখা মিলেছে সূচির সাথে মেলানো কন্টেইনার, যেখানে এক একটি কন্টেইনার শুরুর ম্যাচগুলোর বার্তা দিচ্ছে জাতীয় পতাকায়। দৃষ্টিনন্দন এই অস্থায়ী স্থাপনা দর্শকদের নজর কাটছে। ইউরো তৃতীয় দিন হামবুর্গের প্রথম ম্যাচ, তবে শুরুর দিন থেকে নানা আয়োজনে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। এক কোয়ার্টার ফাইনাল সহ আসরের 5 ম্যাচ হবে সেখানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। আর এই ছিল কুল স্পোর্টস 24-এ। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।